হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপ স্টাডি। তোমাদের সকলকে আবারও একবার টপ স্টাডির পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা 5 জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এই কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটি ডব্লিউবিসিএসের প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ডব্লিউবিএসএসসির পক্ষ থেকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা নেওয়া হবে, সেখানে যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেকশনটা রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোল পালন করবে ওই পরীক্ষায় সিলেকশনের ক্ষেত্রে, সেক্ষেত্রেও সেই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পুলিশের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় এবং আদার যে স্টেট লেভেল এবং সেন্ট্রাল লেভেলের যে পরীক্ষাগুলো হয়, সে সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের 5 জুলাইয়ের যে মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলোকে আমরা ডিসকাস করে নিই। প্রথমেই বলে দিই, এই যে কোশ্চেনগুলো থাকবে এমসিকিউ ফর্মে থাকবে এবং সেগুলো বাইলিঙ্গুয়াল ফর্মে থাকবে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটো ফর্মেই থাকবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো ডিসকাস করে নেওয়া যাক। ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে দেখো, ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রিসোর্সেস ফাংশনস আন্ডার দি এজেস অফ হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি? কোন কেন্দ্রীয় মন্ত্রকের তত্ত্বাবধানে ভূমি সম্পদ বিভাগ কাজ করে? ফার্স্ট অপশানটা কি? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র মন্ত্রক; মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে পল্লী উন্নয়ন মন্ত্রক; মিনিস্ট্রি অফ ল অর্থাৎ আইন মন্ত্রক; নাকি অপশান ডিতে যেটা রয়েছে মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স অর্থাৎ আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রণালয়? দেখো, এর কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কি অপশান বি, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। এবার এই বিষয় সম্পর্কিত আমরা কয়েকটি ইনফরমেশান জেনে নিই। বেসিক্যালি ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রিসোর্সেস functioning under the Ministry of Rural Development. That means Department of Land Resources, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা Department of Land Resources is a nodal department responsible for registering property indexes. As it has fared low in the land administration index part of World Bank's Ease of Doing Business Index, the government is planning to link e-court with land records and registration base. The pilot project has been completed in Maharashtra, উত্তর প্রদেশ অ্যান্ড হরিয়ানা। অর্থাৎ এখানে তোমরা এটাকে বাংলায় লেখা আছে, তোমরা এটা বুঝে নিতে পারবে, নিজেরাই পড়ে নিতে পারবে, যে পল্লী উন্নয়ন মন্ত্রকের অধীনে কর্মরত ভূমি সম্পদ বিভাগ যেটা রয়েছে, তার যে বিভাগের যে সম্পত্তি রয়েছে সেটা একটা নোডাল বিভাগ। বিশ্ব ব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস যে রিপোর্টটা আসে বা সূচকটা যেটা আসে, সেটা ভূমি প্রশাসন সূচকের অংশটি যেমন কমে গেছে, ঠিক সেইভাবে ততই সরকার ইকোর্টকে ভূমি রেকর্ড এবং নিবন্ধকরণের বেসের সাথে সংযুক্ত করার পরিকল্পনা করেছে। পাইলট প্রকল্পটি কোন কোন রাজ্যে চালু হয়েছে? সেটা হচ্ছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা, এই তিনটি রাজ্যে সম্পন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে সোজা কথা, আমাদের যে ফার্স্ট যে কোশ্চেনটি যেটা ছিল, যে কেন্দ্রীয় মন্ত্রকের তত্ত্বাবধানে ভূমি সম্পদ বিভাগ কাজ করে, সেটা কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে? সেটা হবে কোনটা? সেটা হবে পল্লী উন্নয়ন মন্ত্রক, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। ক্লিয়ার? ফার্স্ট অপশন হয়ে গেল, ফার্স্ট যে কোশ্চেনটি হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। নেক্সট, হুইচ সিটি কন্ডাক্টেড এ সেরো সার্ভে and found antibodies against COVID-19 in over 50% of children? কোন শহর একটি সেরো সার্ভে পরিচালনা করেছে এবং 50% তারও বেশি বাচ্চাদের মধ্যে, শিশুদের মধ্যে কোভিড-19 বিরুদ্ধে অ্যান্টিবডি খুঁজে পেয়েছে? এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? দেখো, অপশান 4টা দিয়েছে, নিউ দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু অ্যান্ড চেন্নাই। নতুন নয়াদিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং চেন্নাই, এর মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এর কারেক্ট অ্যান্সার হবে কি? মুম্বাই। দেখে নাও, তো মুম্বাই হবে এই প্রশ্নটির কারেক্ট অ্যান্সার। অ্যাজ পার এ প্যান্ডামিক সেরো সার্ভে কন্ডাক্টেড ইন মুম্বাই, 51.18% of those below age of 18 in Mumbai have antibodies against COVID-19. অর্থাৎ বলা হচ্ছে যেটা, যে মুম্বাই পরিচালিত একটি সেরো সার্ভেতে জানা গিয়েছে যাদের বয়স 18 বছরের থেকে কম, তাদের মধ্যে 51.18% যে চাইল্ড রয়েছে, তাদের মধ্যে অ্যান্টিবডি অলরেডি গঠিত হয়ে গেছে। দ্য সেরো সার্ভে ওয়াজ কন্ডাক্টেড বাই এ হসপিটাল রান বাই ব্রিহান মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিটুইন এপ্রিল 1 to June 15। অর্থাৎ এই যে সেরো সার্ভেটি কন্ডাক্ট করেছে ব্রিহান মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন,
যেটাকে এটা কন্ডাক্ট করেছে, এটাকে সম্পাদিত করেছে বা এটাকে কমপ্লিট করেছে কত ডেটের মধ্যে? এপ্রিল 1 থেকে জুন, মানে 15 জুনের মধ্যে। অ্যান্ড দিস ওয়াজ দি থার্ড সেরো সার্ভে কন্ডাক্টেড সিন্স বিগিনিং অফ দি প্যান্ডামিক, মানে প্যান্ডামিকটা শুরু হওয়ার পরে থেকে এটা হচ্ছে ভারতের দ্বারা গঠিত, এটা হচ্ছে থার্ড সেরো সার্ভে। ঠিক আছে, সো চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। হুইচ স্টেট গভর্নমেন্ট ইজ টু সেট আপ ডিস্ট্রিক্ট লেভেল ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিস? কোন রাজ্য সরকার জেলা স্তরের শিল্প ও বিনিয়োগ প্রচার সংস্থা DIPA স্থাপন করবে? ঠিক আছে, তো এর অ্যান্সারগুলো কী কী দিয়েছে? অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, কেরালা অ্যান্ড কর্ণাটকা। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কেরালা নাকি কর্ণাটক? এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এর কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হবে উড়িষ্যা। সেটা হবে কি? উড়িষ্যা হবে এর কারেক্ট অ্যান্সার। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, দ্য স্টেট অফ গভর্নমেন্ট অফ উড়িষ্যা হ্যাজ ডিসাইডেড টু সেট আপ ডিস্ট্রিক্ট লেভেল ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিস ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্ট। অর্থাৎ উড়িষ্যা রাজ্য সরকার বিভিন্ন জেলায় জেলা পর্যায়ের বিভিন্ন যে শিল্প এবং বিনিয়োগ প্রচার সংস্থা স্থাপনের জন্য সিদ্ধান্ত নিয়েছে। দিস এইমস টু ক্রিয়েট নিউ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস অ্যান্ড বুস্ট ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন রুরাল এরিয়াস। অর্থাৎ প্যান্ডামিকের জন্য যারা কাজ হারিয়ে ফেলেছে, অর্থাৎ আমাদের বিভিন্ন রাজ্যে যে আনএমপ্লয়মেন্টের ক্রিয়েট হয়েছে, সেক্ষেত্রে নতুন করে এমপ্লয়মেন্টের অপরচুনিটি ক্রিয়েট করার জন্য এই ইনিশিয়েটিভ নিয়েছে ওড়িশা সরকার। DIPAS would be managed by 3 professionals under the district supervision of the respective district collectors। অর্থাৎ এই যে ব্যাপারটা কি যে তারা স্থাপন করেছে উড়িষ্যা সরকার, তার জন্য কিছু সুপারভাইজারকে, ডাইরেক্ট সুপারভাইজারকে, অর্থাৎ সেগুলোকে সুপারভিশনের জন্য কিছু প্রফেশনালকে, 3 জন প্রফেশনালকে তারা অ্যাপয়েন্ট করেছে। ঠিক আছে, তো এটা ছিল কি থার্ড কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। ফোর্থ কোশ্চেন যেটা রয়েছে, দেখো, পিথামপুর, যেখানে এশিয়ার দীর্ঘতম উচ্চগতির পরীক্ষার ট্র্যাক নাট্রাক্স উদ্বোধন করা হয়েছে, সেটি কোন রাজ্যে অবস্থিত? সোজা হচ্ছে পিতামপুর, যেটা হোয়ার এশিয়াস লংগেস্ট হাই স্পিড টেস্ট ট্র্যাক নাট্রাক্স হ্যাজ বিন ইনগ্রেটেড, দ্যাট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, দ্যাট মিন্স হুইচ ইন্ডিয়ান স্টেট? কারেক্ট অ্যান্সার বা 4টা অপশান যেটা দিয়েছে সেটা দেখে নাও। তামিলনাড়ু, নাকি মধ্যপ্রদেশ, নাকি মহারাষ্ট্র, নাকি গুজরাট? এর কারেক্ট অ্যান্সার যেটা হবে, নাম থেকে বুঝতে পারছো যে পিথামপুর কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। সো কারেক্ট অ্যান্সার কি? সেটা হবে কি? মধ্যপ্রদেশ, অর্থাৎ অপশান বিটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ মধ্যপ্রদেশ, অপশান বি। দ্য ইউনিয়ন মিনিস্টার ফর হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজেস প্রকাশ জাভড়েকর has recently inaugurated Asia's longest high-speed test track at Pithampur of Indore in Madhya Pradesh। মধ্যপ্রদেশের যে ইন্দোর শহরটি রয়েছে, সেই শহরে পিথামপুরে এই যে টেস্ট ট্র্যাকটি এটি উদ্বোধন করা হয়েছে। কল্ড অ্যাচ নাট্রাক্স, দ্যাট মিন্স নাট্রাক্সের ফুল ফর্ম হচ্ছে কি? ন্যাশনাল অটোমোটিভ টেস্ট ট্র্যাকার্স। It is 11.3 kilometer in length and will be put to use for testing by automotive companies and component testing companies। অর্থাৎ এই যে ন্যাট্রাক্স, তার যার ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল অটোমোটিভ টেস্ট ট্র্যাকস, এটা যেটা পরিচিত, এটা হচ্ছে দৈর্ঘ্যটা কত রয়েছে? ওই যে রাস্তাটা তৈরি করা হয়েছে ওর দৈর্ঘ্য হচ্ছে 11.3 কিলোমিটার। এবং এখানে কি করা হচ্ছে? মোটর গাড়ির যে সংস্থাগুলি এবং তাদের যে পরীক্ষার জন্য যে সংস্থাগুলি থাকে, সেগুলো এই রাস্তাটাকে ব্যবহার করতে পারবে। মানে কারা কারা ব্যবহার করবে সেই সম্পর্কিত এখানে বলা হয়েছে। সো এই কোশ্চেনে তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশের যে ইন্দোর, সেই ইন্দোরের বলতে পারো পিথামপুরাতে এই যে রাস্তাটি এটা তৈরি করা হয়েছে, টেস্ট ট্র্যাক এটা তৈরি করা হয়েছে। চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা কি? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তো লিখে নাও। এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন রয়েছে। কি দিয়েছে? সেটা হয়েছে কি যে গ্রিন ফ্রাইট করিডর টু সিন ইন নিউজ রিসেন্টলি, দ্যাট ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? ভারতের কোন রাজ্যে গ্রিন ফ্রাইট করিডর অবস্থিত? সো গ্রিন ফ্রাইট করিডর এটা হচ্ছে কি 4টা অপশান: মহারাষ্ট্র,
ওয়েস্ট বেঙ্গল, কেরালা নাকি তামিলনাড়ু? সো কারেক্ট অ্যান্সার ইজ কেরালা। কেরালাই হচ্ছে এই গ্রিন ফ্রাইট করিডোর অবস্থিত, তাহলে এর অ্যান্সার করতে হবে কেরালা। দেখে নাও এই সম্পর্কিত নোটটা কী দেওয়া রয়েছে। কারেক্ট অ্যান্সার কোনটা? কেরালা। দ্য লোডিং অপারেশন ফর maiden shipping voyage in Green Freight Corridor 2 has been inaugurated recently by the Union Minister of State for Ports, Shipping and Waterways Mansukh Mandaviyaর দ্বারা এই যে ইনিশিয়েটিভটাকে এটাকে ইনগ্রেটেড করা হয়েছে, অর্থাৎ এটাকে উদ্বোধন করা হয়েছে। দ্য করিডোর ইজ ইন দ্য স্টেট অফ কেরালা অ্যান্ড কানেক্টস কোচি টু বাইপোর অ্যান্ড আজিকাল পোর্টস। এই দুটো পোর্টকে ওরা কী করছে? কানেক্ট করছে। ইট ইজ প্রপোজড দ্যাট কোল্লাম উড বি অ্যাডেড লেটার টু দি করিডর, মানে পরবর্তী সময়ে কোল্লামটাকে এর সঙ্গে কানেক্ট করা হবে। ঠিক আছে, তাহলে এই যে করিডোরটা গ্রিন ফ্রাইট করিডোর, এটা কোথায়, কোন রাজ্যে ভারতের এটাকে ইনগ্রেট করা হয়েছে? গ্রিন ফ্রাইট করিডোর 2, দ্যাট ইজ ইনগ্রেটেড ইন দ্য স্টেট অফ কেরালা। নেক্সট, which institution has launched the research initiative called Fund for Industrial Research Engagement? Which industry has launched the research initiative called Fund for Industrial Research Engagement? দেখো, ফান্ড ফর ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এঙ্গেজমেন্ট নামে যে গবেষণাটি, প্রতিষ্ঠানটি কোন সংস্থা চালু করেছে? প্রথম কথা, ইসরো অপশান এ, নাকি ডিআরডিও, নাকি এসিআরবি, নাকি আরবিআই? সো এর কারেক্ট অ্যান্সার যেটা হবে কোনটা, সেটা হচ্ছে কি এসইআরবি। প্রথমে জেনে নাও যে এসইআরবি এর ফুল ফর্মটা কি। এসইআরবির যে ফুল ফর্মটা, যেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড। এই সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড এই যে তোমার ফান্ড ফর ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এঙ্গেজমেন্ট এটাকে ইনগ্রেট করেছে বা এটাকে ইনিশিয়েটিভটাকে চালু করেছে। দ্য রিসার্চ ইনিশিয়েটিভ নেমড ফান্ড ফর ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এঙ্গেজমেন্ট হ্যাজ বিন ইনিশিয়েটেড, শুরু করা হয়েছে বাই দি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড এসইআরবি ইন অ্যাসোসিয়েশন উইথ ডিএসটি অ্যান্ড ইন্টেল। কার সহযোগে? ডিএসটি এবং ইন্টেলের সহযোগে। দিস এইমড, এর লক্ষ্য যেটা, দিস is aimed to increase research opportunities in fields like artificial intelligence AI and machine learning, that means machine learning, artificial intelligence or internet of things etc. এই সমস্ত বিষয়ে আরও ফিল্ড ওয়ার্ককে আরও ইমপ্রুভ করার জন্য বেসিক্যালি এই ইনিশিয়েটিভটাকে ইনগ্রেট বা এই ইনিশিয়েটিভটাকে ক্রিয়েট করা হয়েছে। এসিআরবি ইজ এ স্ট্যাচুরি বডি। এরপরে এসিআরবি সম্পর্কিত একটু বলা হয়েছে, সেটা কি এসিআরবি ইজ এ স্ট্যাচুরি বডি এস্টাবলিশড বাই দি এসিআরবি অ্যাক্ট 2008। তাহলে এসিআরবি অ্যাক্ট কবে আসে? 2008, আন্ডার দি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে এখান থেকে একটা কোশ্চেন চলে আসতে পারে যে এসিআরবি এটা কোন কেন্দ্রীয় সরকারের মন্ত্রণালয়ের অধীনে? সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে, সেটা হচ্ছে এসিআরবি। আর এসিআরবির যদি ফুল ফর্ম বলা হয় সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড। ঠিক আছে, তো এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত সম্ভাব্য কোশ্চেনগুলো আমরা করে নিয়েছি। চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। হুইচ কান্ট্রি হ্যাজ পাসড দ্য হলোকাস্ট প্রপার্টি বিল? নিম্নলিখিত কোন দেশটি হলোকাস্ট প্রপার্টি বিল তোমার পাস করেছে, কোন দেশে? এবার দেখো, ইসরায়েল নাকি পোল্যান্ড নাকি সুইডেন নাকি জার্মানি? এর কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হবে পোল্যান্ড। পোল্যান্ডে হলোকাস্ট প্রপার্টি বিল এটা পাস হয়ে গেছে, অর্থাৎ পোল্যান্ডের যে লোকসভা রয়েছে বা যেটা আমাদের এখন লোকসভা বলা হয়, তো পোল্যান্ডের যে পার্লামেন্ট রয়েছে এটাকে তারা পাস করে দিয়েছে, লোয়ার হাউস। পোল্যান্ডস লোয়ার হাউস অফ পার্লামেন্ট পাসড দি ড্রাফট হলোকাস্ট প্রপার্টি বিল which introduced several limitations on claims for the recovery of the property lost in World War II. World War II-তে অর্থাৎ বিশ্বযুদ্ধ 2 নম্বর বিশ্বযুদ্ধের সময় যারা তাদের প্রপার্টি হারিয়েছিল তাদের প্রপার্টিকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য একটা বিল পাস করেছে পোল্যান্ড সরকার। দ্য লেজিসলেশন কুড বি অ্যাফেক্ট আপ টু 90% of the property compensation request from the Holocaust survivors অ্যান্ড দেয়ার ডিসেন্ডেন্টস, অর্থাৎ তাদের যে ডিসেন্ডেন্ট রয়েছে এবং যারা বেঁচে রয়েছে সেই ওয়ার্ল্ড ওয়ার 2-তে যারা
এই সমস্ত যারা হারিয়েছিল এবং যে সমস্ত যোদ্ধারা এখনও বেঁচে রয়েছে অথবা তাদের যারা ডিসেন্ডেন্ট রয়েছে, যারা সব বংশধর রয়েছে, তাদেরকে এই প্রপার্টি 90% অ্যাটমোস্ট আপ টু দেওয়া হতে পারে। ইসরায়েল হ্যাজ সামন্ড পোল্যান্ডস অ্যাম্বাসেডার টু এক্সপ্রেস ইটস ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওভার দিস বিল। মানে এই বিলের উপর যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট প্রকাশ করেছে, হতাশা প্রকাশ করেছে বা বিরূপ মনোভাব প্রকাশ করেছে, সে কোন দেশ? সেটা হচ্ছে ইসরায়েল। এবং সেটাকে কিভাবে তারা প্রকাশ করেছে? ইসরায়েলে থাকা পোল্যান্ডের যে অ্যাম্বাসিডার রয়েছে তাকে ডেকে তার সামনে তারা তাদের যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট সেটাকে তারা প্রকাশ করেছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনটি দেখে নেওয়া যাক। হুইচ এশিয়ান কান্ট্রি হ্যাজ ডিক্লেয়ার্ড ম্যালেরিয়া ফ্রি বাই দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ইন ইউর এক্সামিনেশান। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কি কোন এশিয়ান কান্ট্রি যে নিজেকে নয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওই দেশকে ম্যালেরিয়া মুক্ত বলে ডিক্লেয়ার করেছে রিসেন্টলি। সেটা কি কোন কোন? বাংলাদেশ, চায়না, থাইল্যান্ড নাকি নেপাল? এর কারেক্ট অ্যান্সার যেটা হবে বাংলাদেশ একদমই না, তার কারেক্ট অ্যান্সার হবে কোনটা? চায়না। এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? চায়না। চায়না হ্যাজ রিসেন্টলি অফিসিয়ালি সার্টিফাইড অ্যাজ ম্যালেরিয়া ফ্রি বাই দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু it is only the second country in Asia Pacific region to get the tag after Sri Lanka in 2016। অর্থাৎ শ্রীলঙ্কা 2016 সালে অলরেডি ম্যালেরিয়া ফ্রি হয়ে গেছে। তারপরে এই এশিয়া প্যাসিফিকের রিজিয়নের উপর যারা রয়েছে, যে কান্ট্রিগুলো রয়েছে, তাদের মধ্যে চায়না হচ্ছে সেকেন্ড কান্ট্রি। চায়না হ্যাজ মেনশনড 0 ইন্ডিজিনিয়াস ম্যালেরিয়া কেস ফর 4 কনজিকিউটিভ ইয়ার্স। মানে পরপর 4 বছরে চায়নাতে একটাও কিন্তু ম্যালেরিয়ার কেস ধরা পড়েনি। যদিও 1940-এর দশকে ইট হ্যাড বিন এস্টিমেটেড 30 মিলিয়ন, মানে 3 কোটি কেসেস এসেছিল এবং 3 lakhs ডেথস পার ইয়ার, এবং প্রতি বছর প্রায় 3 লক্ষ করে মানুষ মারা যেত। এটা কখন হয়েছিল? 1940-এর দশকে ঘটেছিল। ঠিক আছে, তারপরে কিন্তু চীন তাদের ম্যালেরিয়াকে সঠিকভাবে দমন করতে পেরেছে এবং চীন এখন ম্যালেরিয়া ফ্রি। ঠিক আছে, তাহলে ম্যালেরিয়া ফ্রি কোন এখন দেশকে করলো হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? তার কারেক্ট অ্যান্সার কোনটা হবে? চায়না। চলো নেক্সট কোশ্চেনটি কী দেওয়া হয়েছে দেখে নেওয়া যাক। হুইচ ইজ দি বিগেস্ট এয়ার ক্যারিয়ার ইন সাউদি আরেবিয়া? সাউদি আরেবিয়াতে সবথেকে বিগেস্ট বিমানবাহক কোনটি? সেটা হচ্ছে এমিরেটস এয়ারলাইন্স নাকি ইতিহাদ এয়ারওয়েজ নাকি সাউদি আরেবিয়ানস এয়ারলাইন্স নাকি কাতানস এয়ারলাইন্স? তাহলে এর কোনটা অ্যান্সার হবে? এর কারেক্ট অ্যান্সার হবে কোনটা? আমিরাত এয়ারলাইন্স। এর কারেক্ট অ্যান্সার যেটা হবে কি? সৌদি আরবিয়ান এয়ারলাইন্স। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। সৌদি আরবিয়ান এয়ারলাইন্স ওন্ড বাই দি স্টেট, মানে সৌদি আরবের যে সরকার সে এটাকে ওন করে বা তার মালিক হচ্ছে সৌদি আরবিয়ানের যে সরকার রয়েছে। ইজ দি বিগেস্ট ক্যারিয়ার ইন দ্য কিংডম অফ সৌদি আরবিয়া। আদার্স ইনক্লুডেড লো কাস্ট ক্যারিয়ার ফ্লাইডিয়াল স্ট্যান্ড ফ্লাইন্স। রিসেন্টলি সৌদি আরবিয়া অ্যানাউন্সড প্ল্যান্স টু লঞ্চ এ সেকেন্ড ন্যাশনাল এয়ারলাইন। মানে বেসিক্যালি এটা হচ্ছে সব থেকে বিগেস্ট, সরকার যেটাকে চালাইকে বা যার মালিকটা হচ্ছে সরকার নিজেই। এরপরে রিসেন্টলি সৌদি আরবিয়ার সরকার আরও অ্যানাউন্স করেছে যে তারা নতুন একটি আরও এয়ারলাইন্সকে তারা ইনগ্রেট করবে, আরও চালু করবে। দিস উড পুশ দি কিংডম টু দ্য 5th র্যাঙ্ক গ্লোবালি ইন টার্মস অফ এয়ার ট্রানজিট ট্রাফিক। এটা হচ্ছে তাদের 5th গ্লোবালি মানে পুরো বিশ্বতে 5 নম্বর র্যাঙ্কে থাকবে। দ্য ডিসিশন এইমস টু টার্ন দ্য কিংডম ইন্টু এ গ্লোবাল লজিস্টিক হাব অ্যান্ড ডাইভার্সাইং ফ্রম ওয়েল। অর্থাৎ সোজা কথা হচ্ছে কি, যে এই যে ডিসিশনটা এটা তাদের কি করছে, যে তাদের দেশকে বা তাদের যে রাজ্যটা তাদের যে দেশটা রয়েছে তাদের দেশকে কিভাবে প্রকাশ করবে যে গ্লোবাল লজিস্টিক হাব বলে, মানে বলতে পারো এটা হচ্ছে তাদের দেশ বৈচিত্র্যময়ের যে দেশ হিসাবে পরিণত হবে। এবং অয়েল ছাড়া তাদের দেশে সবথেকে বেশি কী পাওয়া যায়? অয়েল পাওয়া যায়। অয়েল ছাড়াও তাদের দেশে যে ডাইভার্সিফাইং যে একটা ফিচার্স রয়েছে সেটাকে এই ফিচার্সটা একটা নতুন একটা ফিচার্স সেখানে অ্যাড হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। এরপরে হুইচ ইজ দ্য ফার্স্ট mRNA ভ্যাকসিন
টু গেট ইমার্জেন্সি ইউজ লাইসেন্স ইন ইন্ডিয়া? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এর অপশান যেটা রয়েছে, ভারতে জরুরি অবস্থা ব্যবহারের জন্য প্রথম এমআরএনএ ভ্যাকসিন কোনটি? স্পুতনিক নাকি সাইনোভ্যাকসিন যেটা হচ্ছে চায়নার, মডার্না এমআরএনএ 1273 নাকি ফাইজার ভ্যাকসিন? এর কারেক্ট অ্যান্সার কোনটার হবে? এটা হবে মডার্না এমআরএনএ 1273। India approved its fourth COVID-19 vaccine and its first mRNA vaccine, Moderna mRNA 1273. It is sold under the brand under Spikevax that is in US. মানে এই স্পাইকভ্যাক্সটা এটা কোথায় বলা হয়? এটাকে বলা হয় যে ইউএসতে বলা হয়। এর নামটা হচ্ছে কি, এই যে মডার্না এমআরএনএ যেটা ইন্ডিয়ায় আমরা বলছি সেটা হচ্ছে বেসিক্যালি ইউএসএতে, এর নামটা হচ্ছে স্পাইকভ্যাক্স। নাও দ্য ভ্যাকসিন ক্যান বি ইম্পোর্টেড টু ইন্ডিয়া উইথাউট ব্রিজিং ক্লিনিক্যাল স্টাডিজ ছাড়াই এটা কিন্তু ভারতে ইম্পোর্ট হতে পারবে। মডার্না ভ্যাকসিন হুইচ ওয়াজ 94.1% এফিসিয়েন্সি উইল বি অ্যাভেলেবল ইন ইন্ডিয়া থ্রু দি ইন্ডিয়ান ফার্মা কোম্পানি সাইপ্লা। এখানে কি বলা হচ্ছে যে সিপ্লার মাধ্যমে ওই মডার্না ভ্যাকসিনটি আমরা ইম্পোর্ট করতে পারবো। এবার এই যে মডার্না ভ্যাকসিন mRNA 1273 এর এফিসিয়েন্সি রেট কত? এফিসিয়েন্সি রেট অর্থাৎ এটা ওই ভ্যাকসিনের বিরুদ্ধে কত ভালো পরিমাণে 94.1% ওই জীবাণুটার বিরুদ্ধে অ্যান্টিবডি গঠন করতে পারবে। ঠিক আছে, তো ওটা বা প্রতিরোধ করার ক্ষমতাটা কত? 94.1%। সো এটা ছিল কি মডার্না mRNA 1273। তো এই ছিল মোটামুটি 10টি আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। সো কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজটি কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওটিকে লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাদের নতুন ভিডিওগুলোকে আপলোড করার জন্য অনেক মোটিভেশন দেয়। সো আজকের এই ভিডিওতে এতদূর পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।